এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের জন্য কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিঃসরণ, মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3 অবস্থা এবং হচ্ছে গলন স্ফুটন আমরা মোটামুটি আজকে চেষ্টা করব এই যে 3টা টপিকস আছে খুব ভালো মতো বুঝে ফেলার জন্য। কারণ বেশ কিছু সময় আমি এরকম কোয়েশ্চেন পাইছি আমার স্টুডেন্ট থেকে যে এই টপিকগুলো তাদের জন্য অনেকটা একটু কঠিন লাগে বা মানে বোঝার মধ্যে একটু হলেও প্রবলেম আছে। তো আমি চেষ্টা করব যাদের এই বিষয়গুলোতে মানে বেশ কিছু প্রবলেম আছে তাদের একদম বিষয়টা একদম খুব ভালো মতো সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে আসা যাক হচ্ছে নিঃসরণ। দেখো নিঃসরণ ব্যাপারটা কি, নিঃসরণ বা ফিউশন আমরা লিখে ফেলি। নিঃসরণ, নিঃসরণ বলতে আমরা কি বুঝি, ফার্স্টে যদি আমরা সংজ্ঞাটা চিন্তা করি সেটা হচ্ছে যে কোনো গ্যাসের উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বের হয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে নিঃসরণ। সেটা অবশ্যই হতে হবে সরু ছিদ্রপথে। আমরা যদি সংজ্ঞার ক্ষেত্রে সরু ছিদ্রপথটা অ্যাড করে দেই সেটা হতে পারে সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াকে কি বলে, নিঃসরণ বলে। এখন দেখো আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি, এক্সাম্পল কি হতে পারে, ধরো তোমার হাতে একটা বেলুন আছে, এটা হচ্ছে তোমার হাতে থাকা অবস্থায় একটা বেলুন, এটা হচ্ছে যে বেলুনের তুমি হচ্ছে এই যে ধরে আসো রশিগুলো তুমি ধরে আসো, বেলুনের রশিগুলো ধরে আসো। তো এই বেলুনের ক্ষেত্রে হচ্ছে আমরা ধরো হচ্ছে তুমি একটা এই যে এটা ফুটা করে দিলা এখানে এই বেলুনটা কিন্তু গ্যাস ভর্তি ছিল, বাট তুমি যখন এটা ফুটা করে দিবা কি হবে, এই যে ভিতরের গ্যাসগুলো ছিল এটা বাইরের দিকে চলে আসবে। অর্থাৎ প্রথমে যখন বেলুনটা একদম পুরা গ্যাস ভর্তি ছিল, তুমি যখন ফুটা করো নাই সেক্ষেত্রে কি ছিল, এটার মধ্যে কিন্তু গ্যাসের চাপটা বেশি ছিল। অর্থাৎ এই ফুটা করার আগে গ্যাসের চাপটা বেশি ছিল, বাইরে কিন্তু গ্যাসের চাপটা কম ছিল। বাট তুমি যখন ফুটা করে ফেলছো সেক্ষেত্রে কি হয়েছে, এই যে এখানের মধ্যে যে উচ্চ চাপ ছিল, অর্থাৎ এই বেলুনের ভিতরে যে উচ্চ চাপটা ছিল, এই উচ্চ চাপ থেকে এই ফুটা হয়ে যাওয়ার কারণে মানে সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে কম যে চাপ, এই চাপের দিকে বের হয়ে আসছে। এটাই মূলত আমাদের নিঃসরণের যে সংজ্ঞা আছে ওটার সাথে রিলেট করে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো নিঃসরণ বলতে আমরা কি বুঝি। এবার দেখো আমরা মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3 অবস্থা এই কনসেপ্টটা সম্পর্কে একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিবা যেন মানে বুঝতে একটু সহজ বা ইজি হয় আর কি। দেখো আমরা শুরু করি। আমরা যদি এটা বুঝতে চাই মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3 অবস্থা, সেক্ষেত্রে কি করতে হবে, দেখো আমরা এটা একটা মোমবাতি, ধরা যাক এটা মোমবাতি, যদি আমি খুব বেশি ভালো আর্ট করতে পারি না, বাট এটা ধরো একটা মোম, এটা একটা মোম, এটা একটা মোমের রশি, এখানে ধরো তোমার এই যে লাইটিংটা হয়। এখন তুমি যখন মোমটা ধরো তুমি জ্বালাও নাই, সেক্ষেত্রে মোমের অবস্থাটা কি থাকে বলো তো, এই যে এটা কিন্তু একদম কঠিন অবস্থা, এটা কিন্তু একদম কঠিন অবস্থা। ঠিক আছে, ধরো আগুন বা তাপের ফলে এই যে এখানে ধরো আগুন ধরতেছে, সেক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই তাপ গ্রহণ করতেছে। মোমবাতি কি বলতো, এই যে আগুনটা জ্বলতেছে মানে কি তাপ গ্রহণ করতেছে, তাপ গ্রহণ করার ফলে সে কি হয়, সে হচ্ছে যে আশেপাশে এই যে এইগুলো আছে না সুতার আশেপাশে, এবং হচ্ছে মোমটা আস্তে আস্তে কি হয় তরল অংশে পরিণত হয়, যেগুলো হচ্ছে তরল অংশ যে সুতার পাশে, এবং এই যে এগুলা যে পড়তেছে এটা হচ্ছে তরল অংশ, এগুলো হচ্ছে তরল অংশ। অর্থাৎ তাপের কারণে কঠিন অংশ থেকে এটা কি হইল, তরল অংশে পরিণত হইল। এবার দেখো এই তরল অংশ যখন আরো বেশি পরিমাণ তাপ গ্রহণ করে এই যে সুতার পাশে যে তরল মোমগুলো আছে, তখন কি হয়, এইগুলো হচ্ছে তাপ গ্রহণ করে এই যে সুতার পাশের যে তরল অংশ মোমগুলো আছে এগুলো তাপ গ্রহণ করে হচ্ছে বাষ্পে পরিণত হয়, এই যে বাষ্পে পরিণত হয়। তো আলটিমেটলি যেটা হয় যে তোমার বাষ্পের সাথে হচ্ছে অক্সিজেন যুক্ত হয়ে বেশ কিছু উপাদান সৃষ্টি করে, সেটা কি কি হতে পারে, তাপ, তাপ আলো, আর কি কি বলতো, তাপ আলো H2O এবং হচ্ছে CO2। এই বিষয়গুলোই তোমাদের বইতে একটু বিস্তারিতভাবে লেখা আছে, তোমরা চেষ্টা করবা আমার এই লেকচারটা দেখার পরে বইয়ের বিষয়গুলো একটু কষ্ট করে রিডিং করে ফেলার জন্য, তাহলে একদম কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হবে। এবার দেখো এবার হচ্ছে আমাদের আজকের ক্লাসের জন্য লাস্ট টপিক, সেটা হচ্ছে গলন এবং স্ফুটন। ফার্স্টে আসা যাক গলন।
ফার্স্টে আসা যাক গলন। গলন বলতে আমরা কি বুঝি, মানে গলন হচ্ছে তোমার আসলে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা মূলত কি বলি, গলন। যেমন তুমি যদি চিন্তা করো তোমার হাতে একটা বরফ আছে, বরফের টুকরা আছে, সেক্ষেত্রে কি বলো তো, বরফের টুকরাটা কিন্তু কঠিন অবস্থায় ছিল, কিন্তু তুমি যখন ওইটারে তাপ দিবা, ধরো বরফের টুকরা তুমি যখন তাপ দিবা, তাপ দেওয়ার পরে সেটা কি হয় বলো তো, তরলে পরিণত হবে, তরলে তরলে পরিণত হবে তাপ দেওয়ার ফলে। তো আলটিমেটলি হচ্ছে গলনের সংখ্যাটাই হচ্ছে এইটাই, যে হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, গলন বলে। গলন থেকে একটা বিষয় আসছে হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্ক বলতে হচ্ছে যে তাপমাত্রায়, একটা বিষয় উল্লেখ থাকবে, যে তাপমাত্রায় পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় তাকে হচ্ছে গলনাঙ্ক বলে। যেমন আমরা ধরতে পারি, যেমন হচ্ছে আমরা যদি বরফ চিন্তা করছি, বরফের ক্ষেত্রে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক কত বলতো, গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে এখানে এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে বোঝায় এটা একটা স্বাভাবিক একটা বায়ুচাপ নিচ্ছে আর কি, এটা গলনাঙ্কের জন্য হচ্ছে এক বায়ুমণ্ডলের চাপ হিসাবে চিন্তা করছে। আবার আমরা যে একটু পরে স্ফুটনাঙ্ক পড়বো, ওইটার ক্ষেত্রে হচ্ছে এক বায়ুমণ্ডলের চাপ হচ্ছে একটা স্বাভাবিক চাপ চিন্তা করে নিছে। এবার দেখো আমরা হচ্ছে স্ফুটন অথবা স্ফুটনাঙ্ক, স্ফুটন, এই যে দেখো স্ফুটন, স্ফুটন বলতে বোঝায় যে তোমার তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, স্ফুটন। ধরো তুমি একটা পাত্রে হচ্ছে কি পানি নিলা, তো ওটারে তুমি তাপ দিলা বা গরম করলা, সেক্ষেত্রে কি হবে, ওই তরলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাষ্প হইতে থাকবে, ওই তরলটা আস্তে আস্তে বাষ্প হইতে থাকবে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা স্ফুটন, অর্থাৎ তোমার তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়ারে কি বলে, এটার স্ফুটন বলে। স্ফুটন থেকে তোমার কি আসছে বলো তো, স্ফুটন থেকে তোমার আসছে হচ্ছে স্ফুটনাঙ্ক। আমরা একটু দেখি স্ফুটনাঙ্ক সহজভাবে কিভাবে হয়। স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক এটা আলটিমেটলি যে ওইটা আগের মতো গলনাঙ্কের মতো, যে তাপমাত্রায় তোমার হচ্ছে তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয় ওটাকে কি বলে, স্ফুটনাঙ্ক বলে। যে তাপমাত্রা, এখানে আলটিমেটলি উল্লেখ থাকবে হচ্ছে যে তাপমাত্রা, এটা উল্লেখ থাকতে হবে যে তাপমাত্রায়। আমরা যেহেতু স্ফুটনের উদাহরণের ক্ষেত্রে পানির কথা চিন্তা করছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের এক্সাম্পল কি হইতে পারে, স্ফুটনাঙ্কের এক্সাম্পল হতে পারে এক বায়ুমণ্ডলের চাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে, ওই যে বললাম যে এক বায়ুমণ্ডলের চাপ মানে হচ্ছে একটা স্বাভাবিক চাপ হিসেবে চিন্তা করছে, এক বায়ুমণ্ডলের চাপে হচ্ছে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিকগুলা। সব অবশ্যই ভালো থাকো এবং আমাকে অবশ্যই কমেন্টে করবা কোন কোন বিষয়গুলো তোমাদের জন্য একটু বেশি জটিল লাগে বা কঠিন লাগে। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো তোমাদের ভিডিও আকারে সহজভাবে উপস্থাপন করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।